আমার নাম নূর শাহিন। আমি একজন মাদ্রাসার ছেলে। আমার বাড়ি শেরপুর জেলার শিবরদী থানায়। আমার সঙ্গে একটি ঘটনা ঘটেছিল। ছোটবেলা থেকেই আমার মা আমাকে বলতো আমার সঙ্গে নাকি জিন আছে, এবং ছোটবেলায় আমি অনেক কবিরাজ বাড়ি এদিকে ওদিকে গিয়েছি। মাকে আমি বলতাম যে আমাকে এরকম বিভিন্ন জায়গায় কেন নিয়ে যাও। মা আমাকে বলতো, তুই তেমন কিছু বুঝবি না, ছোট মানুষ। আমি সেই সময় তেমন কিছু বুঝতাম না, কিন্তু বড় হওয়ার পর জানতে পারি যে আমার উপর নাকি ছোট থেকে জিনের ছায়া আছে। আমার বয়স যখন মাত্র 7-8 বছর, তখন থেকেই নাকি আমার সঙ্গে জিনের ছায়া আছে, এবং আমার মা আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। সর্বপ্রথম যখন আমি মক্তবে ভর্তি হই, তখন নাকি আমাকে একটা জিনে আছর করেছিল, এবং আমাকে নিয়ে নাকি ঘরের বাইরে রেখে আসতো, এবং আমার মা সারা গ্রাম ভরে কান্নাকাটি করে বেড়াতো। আমার আব্বাও সেই বিষয়টা সম্পর্কে জানতো। তবে বড় হওয়ার পর আমি বুঝতে পারি আমার সঙ্গে একটি অলৌকিক ঘটনা ঘটে। সেটা 2020 সালে, আজকে থেকে বেশি দিন আগের ঘটনা না। আমি যখন পরিপূর্ণ যুবক হই তখনই ঘটনাটি ঘটে, এবং এক প্রকার মাদ্রাসা থেকে আমি পালিয়ে গিয়েছিলাম, এবং যেখানে গিয়েছিলাম সেখানে একটি পরীর দেখা পাই। যে ঘটনাটি আমাকে সম্পূর্ণভাবে ওলটপালট করে দিয়েছে আমার জীবন। আজকে শোনাবো আমি আমার জীবনের ঘটনা, এবং কি ঘটেছিল আমার সঙ্গে সেটা জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আজকে আমাদের কাছে একটি ঘটনা এসেছে শেরপুর থেকে। নূর শাহিন আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। তার সঙ্গে একটি জিন ছিল, এবং সেটি একটি মেয়ে জিন, এবং সেই মেয়ে জিনটি তাকে বেশ ভালোবাসত। সে একজন মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে মেয়ে জিনটি তাকে আরো বেশি পছন্দ করত। নূর শাহিনের সঙ্গে শেষ পর্যন্ত কি ঘটেছিল সেই ঘটনাটি জানতে হলে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। সেই সঙ্গে ভিডিওতে লাইক এবং কমেন্ট না করে থাকলে অবশ্যই করে রাখুন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি, এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম। দ্য মেগা বক্স প্রাইমের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আমরা সরাসরি নূর শাহিনের জীবনের ঘটনায় চলে যাই। ছোটবেলায় দল বেঁধে সকলের সঙ্গে মক্তবে যেতাম, এবং সেখান থেকে মক্তবে পড়াশোনা করে বাড়িতে চলে আসতাম। এটা ছিল আমার ছোটবেলার জীবনের ঘটনা। সেই সময়টাতে আমার কেন জানি মনে হতো যে আমার এক বন্ধু ছিল, যেই বন্ধুটি আমার সঙ্গে পড়তে আসতো প্রতিনিয়ত, এবং আমার সঙ্গে আমাদের বাড়ির রাস্তা পর্যন্ত আসতো। সে আসলে কোনো মানুষ ছিল না, সে জিন ছিল। জিনদের প্রতি আমার ছোটবেলা থেকেই যেন এক অন্যরকম বিশ্বাস ছিল, এবং মনে হতো যে আমি হয়তো জিন দেখতে পাবো কোনো সময়। কিন্তু আমার কাছে শুধুমাত্র মনেই হতো যে আমার আশেপাশে জিনেরা বসবাস করে। মজার বিষয় হচ্ছে, আমরা মক্তবে গিয়ে বছর শেষ করে পরবর্তী বছরের জন্য আমাদের ছুটি দেয়। তো ওই ছুটির আগের দিন আমি আমার সেই বন্ধুটিকে বললাম যে তুই তো কখনো বলিসনি তোর বাড়ি কোথায়। সে তখন বলল যে আমার বাড়ি আছে, আশেপাশে কোথাও একটা আছে। আমি তখন তাকে বললাম যে কোথায় সেটা বল, কালকে কি মক্তবে আসবি? ও তখন বললো কালকে থেকে তো মক্তব বন্ধ। আমি বললাম হ্যাঁ তাও ঠিক। তারপর থেকে আমি কোনদিন তাকে দেখিনি। আমার মনে হতো যে সে হয়তো একটা জিন, এবং আমি তাকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করার পরেই সে সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। নাও হতে পারে, কিন্তু তার পরিচয় কখনো আমি পাইনি। তারপর আমি নুরানি মাদ্রাসায় ভর্তি হলাম। নুরানি মাদ্রাসায় থাকাকালীন সময়ে আমার আম্মাজান আমাকে বিভিন্ন ফকির বাড়ি এইখানে ওইখানে নিয়ে যেত, এবং বলতো যে তুই এসব বিষয়ে কিছু বুঝবি না, কারণ তোর সঙ্গে জিনের আচর আছে এটা শুধুমাত্র তারা জানে, এবং যে ফকির আমাকে দেখেছে সেই ফকির বিষয়টা জানে। আমি তখন তাকে বলতাম যে জিনের আচর থাকুক, জিন আমার সাথে থাকুক, জিনকে থাকলে তো ভালো হবে। আমার মা আমাকে ধমক দিত, বলতো জিন থাকলে ভালো হবে, তোকে ধরে নিয়ে যাবে, এবং ধরে নিয়ে এমন জায়গায় আটকে রাখবে যে আর কখনো আসতে পারবি না। আমি তখন বললাম যে না, তারা ধরবে না, জিনেরা ভালো হয়। সকলে আমাকে এই কথা বলতো যে জিনেরা খারাপ হয়, এবং জিন সম্পর্কে চিন্তাধারা করা বন্ধ কর। সেই সময় থেকেই আমার জিনের প্রতি অনেক ঝোঁক ছিল, এবং আমাকে নানান জায়গায় আমার মা কবিরাজ দেখিয়েছে। আমি সেসব বিষয় বেশি এনজয় করতাম। তারপর একটু একটু করে বড় হলাম। আমার বয়স যখন 14-15 বছর হলো, তখন আমি হাফিজিয়া মাদ্রাসায় পড়ি, এবং সেই সময় আমার অনেক পারা কোরআন মুখস্থ অলরেডি হয়ে গিয়েছে। অনেক আগে থেকে যেহেতু মাদ্রাসায় ভর্তি হয়েছি, এবং আমার আব্বা আমার শখ ছিল যেন আমি মাদ্রাসায় পড়ি, তো সেই সুবাদে ওই সময়টাতে আমার জিনের প্রতি একটা অন্যরকম ইচ্ছে ছিল। আমাদের মাদ্রাসায় অনেকেই বলা বলি করতো যে 25 পারা খতম পরে মুখস্থ করার পরেই জিন আসে। আমি খুব চেষ্টা করতাম
যেন খুব দ্রুত আমার 25 পারা শেষ হয়ে যায় এবং আমি কোনো জিনের দেখা পাই, যে জিন আমাকে সবসময় হেল্প করবে, আমার সঙ্গে সবসময় থাকবে এবং আমি যেটা বলবো সেটা করবে। এবং জিনের শক্তি অনেক বেশি সেটা সম্পর্কে আমি জানতাম, অনেক কিতাবে আমি পড়েছি। একদিন আমি এবং আমার এক বন্ধু শাহজাহান আমরা দুজন পাশাপাশি বসে একটা কিতাব পড়ছিলাম, আমাদের একাডেমিক পড়াশোনা করছিলাম। তো ঠিক সেই মুহূর্তে একটা কিতাবের মাঝখানে আমরা জিন সম্পর্কে বর্ণনা পাই। তো শাহজাহান সঙ্গে সঙ্গে দৌড়ে এসে আমাকে বলে, দেখ দোস্ত, এখানে জিন সম্পর্কে লেখা আছে, ভালো মতো পড়। তো বইটা বেশ বিস্তারিত ছিল। বইটা হচ্ছে আমাদের মাদ্রাসার যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরি থেকেই শাহজাহান খুঁজে পেয়েছে, ও আমার কাছে হঠাৎ করে নিয়ে এসেছে। আমি সেই বইটা সম্পর্কে পড়লাম। সেদিনকে থেকে যেন জিনের প্রতি আরো বেশি আগ্রহ আমার বেড়ে গেল। আগ্রহটা খুব বেশি তীব্র হলো, কারণ ওইখানে লেখা ছিল কিছু কিছু জিন আছে যারা জিন মামা সেজে মানুষের কাছে আসে এবং সবসময় মানুষের সঙ্গে থাকে, তাদেরকে সাহায্য করে, তাদের সমস্ত কিছু সেই জিনটা দেখভাল করে। অনেক সময় তাদের জন্য খাবার এনে খাওয়ায়, তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, যে কোনো বিপদে তাদেরকে সাহায্য করে, এমনকি টাকা পয়সা এনে দেয়। এরকম একজন জিন যদি আমার কাছে থাকতো তাহলে হয়তো আমার জীবনটা পাল্টে যেত। আমি চিন্তা করলাম যে জিন কিভাবে হাজির করা যায় এবং হাজির করলেও সেটাকে দোয়া আমলে কিভাবে আনা যায়, সে বিষয়ে রান্নার কিতাব খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও সেই কিতাবগুলো না খুঁজে পেলাম না। যাই হোক, ওই যাত্রায় তো জিন সম্পর্কে জানলাম, শুনলাম, কিন্তু জিন দেখার খুব প্রবল আগ্রহ ছিল। আমাদের মাদ্রাসার হুজুর পর্যন্ত জানতো যে আমার জিন দেখার প্রতি একটা অন্যরকম আগ্রহ আছে। আমি মাদ্রাসার হুজুরদেরকে বলতাম যে হুজুর, কোনো দোয়া যদি আপনারা জেনে থাকেন তাহলে আমাকে জানান, আমি সেই দোয়া পড়ে জিন হাজির করতে চাই। হুজুররা তখন বলতো যে জিনরা তোকে ধরে নিয়ে গিয়ে একদম ঘাড় মটকে খেয়ে ফেলবে। এরকম করে সকলে আমাকে অনীহা প্রকাশ করে। তো আমি বেশ দুষ্টু প্রকৃতি ছিলাম, তো সবসময় মারামারি কাটাকাটিগুলো করতেই থাকতাম। তো একদিন মূলত আমাদের মাদ্রাসায় ঘটনাটি ঘটে। আমাদের মাদ্রাসার কিছু রুলস আছে, সেই রুলস এবং রেগুলেশনগুলো ভাঙলে হচ্ছে মাদ্রাসার হুজুরা বেশ শাস্তি দেয়। তো আমি আমাদের এক মাদ্রাসার ওই জিন হাজির করাতে গিয়ে এক ছেলের সঙ্গে এক বাজে কাজ করে ফেলি, এবং সেই ঘটনাটা আমি না বলি, তবে একটা খুবই বাজে কাজ হয়েছিল এবং আমাদের মাদ্রাসার রুলস ভঙ্গ হয়েছিল। সেই সময় আমার বয়স আরেকটু বেড়েছে, আমি তখন প্রায় 22 পাড়ায় পৌঁছে গিয়েছি। তো ওই সময়টাতে আমার কোন সময় একটা মুখস্থ হয়ে এসেছে এবং আমি 22 পাড়া পর্যন্ত প্রায় বারবার ইয়াদ দিতাম এবং সবক দিতাম। আর 8 পাড়া ছিল, বছর দিয়ে হয়তো লাগবেই সম্পূর্ণ শেষ হতে আর কি। তো সেই সময় বয়স প্রায় 17 একটু বেশি হবে। তো আমি কিন্তু তখন যুবক আর কি, এবং আস্তে আস্তে যুবক হয়ে উঠছি। তো ওই টাইমটাতে আমি একটা কাজ করি, যে কাজটা আসলে করা মোটেই উচিত ছিল না। তো হুজুর হচ্ছে গিয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছে, কারণ উনি হচ্ছে আমাকে পাইলেই প্রথম কথা হচ্ছে ঝুড়ে মারবে, এমন মারবে যে মারের কোনো শেষ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে এই কমপ্লেন আমার বাড়িতে গেছে। তো বাড়িতে যাওয়ার পর আমার আব্বা শুনছে বিষয়টা, এবং আমার আব্বাকে আমি খুব ভয় পেতাম, জমের মতো ভয় পেতাম আর কি। তো আমার আব্বা আমাকে তখন হচ্ছে খুঁজে বেড়াচ্ছে মারার জন্য। তো আমি তো তখন মাদ্রাসায়ও যাব না, বাড়িতেও যাব না, কারণ যেদিকেই যাব সেদিকেই খাবো হচ্ছে মায়ের। তো এখন এই মায়ের খেতে তো আমি বাড়িতে যাব না, মাদ্রাসায় যাব না। তো কি করব কিছু ভেবে উঠতে পারছিলাম না। সেই মুহূর্তে আমি মাদ্রাসা এবং বাড়ি কোনো জায়গায় না গিয়ে সেখান থেকে বেরিয়ে আসি, এবং সত্যি আমি খুব ভয় পেয়েছিলাম যদি আমার সাথে কোনো বাজে কাজ করে বা ক্ষতি করে, কিংবা আমাকে যদি মারধর করে, আর বাড়িতে তো আমাকে উঠতে দিবে না। তো দুই ধারে মাইর না খাওয়ার থেকে আমি পালাই যাই। তো তখন আমি ওইখান থেকে উঠে আমাদের যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশন পর্যন্ত গেলাম। তো আমার সাথে বেশি কিছু ছিল না, মাত্র কয়েকটা কাপড় একটা ব্যাগে নিয়ে আমি ওইখান থেকে পালাই। তো পালানোর পর আমি সেখান থেকে হচ্ছে ওই স্টেশনে আসি। স্টেশনে আসার পর আমি মানে কোন ট্রেন ছিল, কিসের ট্রেন ছিল আমি জানি না, একটা ট্রেনে উঠে পড়ি, এবং উঠে পড়ার পর আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই, ভাড়া টাকা কিছু নেই, একদম খুব খারাপ অবস্থা। তো সেই অবস্থায় আমি ওইখান থেকে চলে যাই আর কি। তো চলে যাওয়ার পর আমি তখন ওই ট্রেনে উঠে বসে থাকি, এবং ট্রেন তখন চলতে থাকে। তো এক পর্যায়ে এসে একটা জায়গায় ট্রেন অনেকক্ষণ থামছে, তাই মনে করছি ট্রেন হয়তো আর যাবে না। তো আমি সেখানে নামলাম, নামার পরে দেখলাম কি যে গাজীপুরের রেল স্টেশন যেটা ছিল সেই গাজীপুর রেল স্টেশনে ট্রেনটা থামছে আর কি। তো আমি তখন ভাবলাম যে আমি ঢাকা চলে আসছি, এবং এইটা ঢাকা শহর এবং এটা গাজীপুর আর কি, ট্রেন হয়তো আর যাবে না এরপরে, এই পর্যন্তই। তো এই পর্যন্ত আমি বিনা ভাড়ায় আসছি এবং কোনো টাকা পয়সা আমি দিই নাই, এই ট্রেন বলে হয়তো আসতে পারছি। তো তারপর আমি সেখানে নামলাম, নামার পরে আমি স্টেশনে বসে আছি। তখন প্রায় রাত হয়ে গেছে। তো অনেক এই পরিমাণ রাতে আমি এখন যাবো কোথায়? আমি এখন বাড়িতেও ফিরে যেতে পারতেছি না। বাড়িতে গেলে দুই দিক দিয়ে মার খাবো, আব্বা আম্মার হাতেও খাবো, ওদিক দিয়ে হুজুরের হাতেও খাবো। আর আমি যে কোথায় যাবো, কি করবো, সমস্ত কিছু না বুঝতে পারে ট্রেন স্টেশনে এখানে বসে রইলাম। তো বেশ খানিক্ষণ পর
একটা বৃদ্ধ লোক, উনি ওখানে পাশে বসেছিল এবং আমার দিকে বারবার তাকাচ্ছিল। তাকিয়ে আমাকে বলল যে, তুই কি বাড়ি থেকে পালায় আসছিস, এখানে অনেকক্ষণ বসে আছিস? তা বললাম কি যে, হ্যাঁ, আমি অনেক বাড়ি থেকে পালায় আসছি এবং আমি আর বাড়িতে ফিরে যাব না। তো সে তখন বললো, কেন? তো আমি তখন বললাম, আমি এই কাজ করছি। তো হুজুর উনি তখন বললেন যে, তুই বাড়ি চলে যা, বাড়ি চলে গেলে ভালো হবে, অন্তত পক্ষে এই থাকার জায়গা বা এই সমস্ত জিনিস নিয়ে তোর চিন্তা করতে হবে না, এই শহর অনেক খারাপ এবং এখানে তুই থাকতে পারবি না, এখানে তোকে কেউ খেতে দিবে না, বরঞ্চ তোর কাছ থেকে সমস্ত কিছু চিন্তাই হয়ে যাবে, তোর প্রাণটাও চিন্তায় হয়ে যেতে পারে, এরকম কথা বললো। আমি তখন তাকে বললাম যে, না না, আমি বাড়িতে যাব না, বাড়িতে গেলে বরঞ্চ আমি আর মরে যাবো, এরকম একটা অবস্থা, কারণ আমার আব্বা খুবই ভয়ানক। তো উনি বললেন কি, আচ্ছা ঠিক আছে, আর কি করবি, কি চিন্তা করছিস? আমি বললাম কি যে, না কিছু চিন্তা করি নাই, এখানেই খেয়ে থাকবো, দেখি তারপরে কোনো কিছু একটা করা যাবে। তো সে তখন বললো কি যে, চল আমার বাসায় চল, আমি তোকে আমার বাড়িতে নিয়ে যাব। তো ওই লোকটা বৃদ্ধ ছিল এবং বেশ ভালো মনের ছিল। তো প্রথম আমি উনি আমাকে বাড়িতে নিয়ে গেল। তো লোকটা একটা স্যাঁতসেঁতে এবং নোংরা পরিবেশে বসবাস করত। তো ওনার বাড়িটা বেশ ভালো ছিল, কিন্তু সবসময় নোংরা করে রাখতো। তো ওনারই ওইখানে ওনার নিজস্ব বাড়ি ছিল। তো সেই বাড়ির ভিতরে উনি কাউকে প্রবেশ করতে দিত না, কিন্তু আমাকে কেন ঢুকতে দিল আমি জানি না। তো উনি আমাকে নিয়ে আসলো, আনার পর বললো কি যে, এখানে তুই থাকবি আজকে থেকে। বারান্দায় একটা খাট ছিল, তো সেই খাটের পর আমাকে শুইতে বললো, আর বললো, খবরদার, আমি যদি ঘরে না থাকি কখনো কিন্তু ঘরের ভিতরে যাবি না একা একা, ঠিক আছে? তা বললাম, কেন? তো উনি বললো কি যে, কখনো যাবি না সেটা বলতে যাবি না। তো উনি সবসময় কেমন ভাবে যেন থাকতো, অদ্ভুতভাবে চলাফেরা করতো। উনি বলতো উনি কোথায় নাকি চাকরি করে, কিন্তু ওনাকে কখনো আমি চাকরিতে যেতে দেখি নাই। উনি কই থেকে খাবার নিয়ে আসতো, কিভাবে আনতো আমি কিছুই জানি না। তবে 3 বেলা খাবার ঠিকই টাইম মতো পৌঁছে যেত এবং গরম গরম খাবার। উনি রান্না করতো না, কিচ্ছু করতো না, কিভাবে খাবার আসতো আমি সেটা বুঝতাম না। তবে উনি ঘরের ভিতরে যখন ঢুকতো তখন আমাকে ঘরে ঢুকতে দিত না। কি একটা কাজ করতো আমি জানি না, ঘরের ভিতর থেকে আওয়াজ আসতো নানান ধরনের, এবং ওনার ঘরের ভিতর বেশ নোংরা। আমি কয়েকবার উঁকি মেরে দেখেছি যে এরকম ভাবে বসবাস করে উনি। তবে এই সময়টা তো বুঝতে পারতাম না আসলে কি ঘটনা আর কি। তো আমি তখন প্রায় 1 সপ্তাহের মতো থাকি সেখানে। থাকার পর আমি কিন্তু ঘরে প্রবেশ করিনি, জায়গাটা বেশ স্যাঁতস্যাঁতে ছিল। পুরাতন একটা ভাঙা বাড়িতে সে থাকতো এবং সেই ভাঙা বাড়িটা দোতলা ছিল, সম্ভবত কোনো জমিদারের বাড়ি, তাকে হয়তো থাকার জন্য দিছে বা এরকম কোনো কিছু। এখানে সে থাকতো এবং এরকম ভাবে সে এখানে কি করতো আল্লাহ মাহবুব জানে। একদিন উনি বাসায় নেই, কোথাও একটা গেছে। তো উনি ওকে কিন্তু খাওয়াইছে ফ্রিতে, থাকাইছে ফ্রিতে। প্রায় 20 দিন পার হয়ে গেছে, আমি ঘর ভেতর পর্যন্ত আমি উঁকি মেরে দেখি না কখনো। আমি বারান্দায় বসে থাকি এবং বারান্দায় বসে মাঝে মধ্যে তিলাওয়াত করি। আমার কণ্ঠ খুব ভালো ছিল। ছোটবেলা থেকে আমি নানান গজল গাইতাম, নানান কম্পিটিশনে অংশগ্রহণ করতাম। এই সমস্ত জায়গায় আমি অনেকই করেছি, গজল গেয়েছি, এমনকি আমি পুরস্কারও পেয়েছি আমাদের মাদ্রাসায় গজল গেয়ে। তো আমার কণ্ঠ খুব সুন্দর ছিল। তো আমি এখানে বারান্দায় বসে কোরআন তিলাওয়াত করতাম, প্রায় দিনই কোরআন তিলাওয়াত করতাম। তো আমার ভালো লাগতো, কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে আমি এগুলো সবক দিতাম, ইয়াদ দিতাম। দ্বিতীয় কথা হচ্ছে আমি মাদ্রাসায় এখন তার যাই না, আর আমি ভুলেও কখনো মাদ্রাসায় ফেরত যাবো না। কি না কি হয়, হুজুর কি না কি বলে, তো এই বিষয়ে আমার ভয় ছিল। যেহেতু আমি ছোট ছিলাম, অত কিছু বুঝতাম না, তো আমার ভয় ছিল। কিন্তু আমি তো আর যা শিখেছি তা ভুলে যেতে পারি না, তাই না? তো সেগুলো আমি বসে বসে এখানে আস্তে আস্তে তিলাওয়াত করতাম। আর হচ্ছে 22 পারার পরে যে পড়াগুলো ছিল সেই পড়াগুলো আমি মুখস্থ করার চেষ্টা করতাম, কারণ এখন তো আমি মাদ্রাসায় যাচ্ছি না। আমার আব্বা আমাকে বলেছে পুরোপুরি হাফেজ হতে হবে, আর হাফেজ হওয়াটাও জরুরি আর কি, কারণ 25 পারার পরে গেলে নাকি জিনেরা দেখা দেয় আর কি, এবং সেই সময় রাত্রেবেলা কোরআন তিলাওয়াত করতে হয়। তো আমাকে 25 পারার পর পার হতেই হবে, 30 পারা যেভাবে শেষ করতে হবে। এখানে বসে শেষ করি বা অন্য জায়গায় বসে শেষ করি, আমাকে শেষ করতেই হবে, এটা আমার বারবার মনে হতো। তো ওই রকমই আমি প্রায় একদিন রাতে আমি প্রায় দিনই কোরআন তিলাওয়াত করতাম, বিশেষ করে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে রাত্রেবেলা সন্ধ্যার দিকে। তো আমি সেদিনকে চিন্তা করলাম যে আজকে একটু দেখি এখানে আমি কোরআন তিলাওয়াত করি। ওই লোকটা আমার বাসায় ছিল না, রাত তখন বেশ গভীর হবে। আমি একটা হারিকেন জ্বালিয়েছি, এখানে বিদ্যুৎ থাকতো না বেশি, হারিকেন জ্বালিয়েছি। তো এটা রিসেন্ট টাইমের ঘটনা, 2020 সালের ঘটনা। তো হারিকেন জ্বালানোর পরে সেখানে আমি হারিকেন জ্বালিয়ে হচ্ছে কোরআন তিলাওয়াত করছিলাম। তখন প্রায় 22 পারার শেষ পর্যায়ে 23 পারা ধরবো। তো ওই পর্যায়ে আমি খেয়াল করলাম আচমকা ওই রুমের আশপাশটা, আমি যেখানে বসে আছি ওইখানটা আশপাশটা একটা অন্যরকম সুঘ্রাণে ভরে গেল, এবং এত চমৎকার সুঘ্রাণ ছিল। আমি তখন সেই সুঘ্রাণটা বারবার নিতে লাগলাম। তো এরকম সুঘ্রাণ কোত্থেকে আসছিল আমি আশেপাশে সোর্স করছিলাম যে কোত্থেকে আসতে পারে। তো আমি তখন বুঝতে পারলাম না যে কোত্থেকে আসছিল। বেশ খানিক্ষণ কোরআন তিলাওয়াত করলাম, এবং তিলাওয়াত করার পরে আমি দেখতে পেলাম যে আমার ডান পাশ থেকে কোনো একটা ছায়া ভুয়ো দৌড় মেরে ঘরের ভিতর ঢুকে গেল। আমি এটা এতক্ষণে খেয়াল করিনি, বারান্দার রুমে যেহেতু আমি ঘুমাতাম এবং আমাদের সমস্ত কিছু বারান্দার রুমেই ছিল। তো এক ভুয়ো দৌড় মেরে ঘরের মধ্যে দৌড় মারলো। তো ওইটা দেখে তখন আমি চমকে গেলাম এবং বললাম, কে এখানে? তো
আমি তো বুঝতে পারতেছি যে কেউ একজন ঘরের ভিতরে গেছে, চোর টোর কিছু গেছে কিনা সেটা নিয়ে আমি শঙ্কিত ছিলাম। আর ওই ওই বৃদ্ধ লোকটা আসলে ওনাকে আমি দাদা বলতাম। তো সেই দাদা আসলে তো আমাকে বলতো যে আমি আসছি, কিন্তু দাদা তো এরকমভাবে দ্রুত গতিতে ঘরের ভিতরে যেতে পারে না। তো প্রথম দিন আমি ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করি, উকি মারি, কিন্তু ঘরের ভিতরটা একটু গরম গরম ভাব ছিল এবং মনে হচ্ছিল যে ঘরের ভিতরে কেউ হাঁটাচলা করছে, কিন্তু অন্ধকার ছিল বলে আমি দেখতে পাইনি। তো প্রথম দিন এরকম ঘটনা ঘটছে। দ্বিতীয় দিনের দিন আমি যখন ওই সেম টাইমে আবার কোরআন তেলাওয়াত করতে শুরু করি এবং মনে করি যে আমি রেগুলার হব তিলাওয়াত করার। তো আমি তিলাওয়াত করছিলাম, ঠিক সেই মুহূর্তে আবার সেই বেলি ফুলের সুঘ্রাণটা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং খুব সুন্দর সুঘ্রাণ। শুধুমাত্র বেলি ফুলের সুঘ্রাণ যে তা নয়, আরও অনেক ধরনের সুঘ্রাণ আসছিল এবং সেটা মাতাল করার মতো সুঘ্রাণ। তো আমার কাছে বেশ ভালো লাগছিল। বেশ খানিক্ষণ পর আমি এদিক ওদিকে তাকিয়ে তারপর আমি দেখতে পেলাম যে ছায়ামূর্তির মতো সেই জিনিসটা আবার ঘরের ভিতরে ঢুকে গেল। এই ঘরের ভিতরে কোনো একটা রহস্য আছে যেটা আমাকে আমার দাদা বুঝতে দিচ্ছেন আর কি। দাদা বেশ ভালো মানুষ ছিলেন, তিনি সবসময় আমাকে খাওয়াতেন, পড়াতেন এবং সমস্ত কিছু করতেন। তো আমি সেদিনকে ঘরের ভিতরে ঢুকলাম আর কি, সাহস করে আমার হারিকেন টেনে ঘরের মধ্যে ঢুকলাম। তো ঘরের ভিতরে একটা অন্যরকম প্রশান্তিময় পরিবেশ ছিল এবং খুব সুন্দর পরিবেশ ছিল। জায়গাটা বেশ ভালো লাগা শুরু করলো আমার এবং খুব সুন্দর ঘ্রাণ ছিল ঘরের ভিতরে। তো আমি তখন তাকে বললাম যে কি ঘরের ভিতরে কে হাঁটাচলা করছে। বোঝা যাচ্ছিল যে ঘরের ভিতরে কেউ হাঁটাচলা করছে, যেহেতু এটা রাজপ্রাসাদের মতো দোতলা বাড়ি ছিল, অনেকগুলো রুম ছিল ঘরের ভিতরে। তো ভেতরে যাওয়ার পর আমি অনেকগুলো রুম খুঁজলাম, এদিক ওদিকে গেলাম, সব জায়গায় গেলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না এবং কেন যেন মনে হচ্ছিল যে আমার পেছন দিয়ে কেউ বেরিয়ে যাচ্ছে, পেছন দিয়ে কেউ হাঁটছে। তো আমি তখন ভয় পেলাম। ভয় পেয়ে আমি যখন বাইরে বের হতে যাবো ঠিক তখন দেখি দাদা সেখানে দাঁড়ায় আছে। তো দাদা তখন বললো কি যে তুই ঘরে ঢুকছিস কিসের জন্য, তোর ঘরের ভিতরে ঢুকতে না করছি না? তো আমি তখন বললাম দাদা আমি এখানে বসে যখন কোরআন তেলাওয়াত করছিলাম তখন কেউ এখানে এসে আমার পাশে এক ছায়ামূর্তির মতো দৌড় মারলো এবং তারা ঘরের ভিতর ঢুকছে। আমি আজকে না 2 দিন দেখছি। তখন সে বললো তুই বাইরে যা। তো উনি ঘরের ভিতর ঢুকলো, ঢোকার পর উনি চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো ঘরের ভিতরে গিয়ে। তো আমি শুনতে পেলাম শুধু ঘরের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে, কিসের কান্নার আওয়াজ আমি বুঝতে পারতেছিলাম না। তো দাদা তখন ঘরের ভিতরে গিয়ে দরজাটা লাগাই দিল। আমি বারান্দায় বসেছিলাম, তো রাত্রে খাবার খাবো, ঠিক সেই মুহূর্তে একজন লোক এসে আমাকে খাবার দিয়ে গেল। প্রতিদিন এরকম একজন লোক এসে আমাকে খাবার দিয়ে যেত এবং খাবারগুলো খেয়ে নিলাম। খাওয়া পরে আমি তো ওদিকে ঘুমায় গেলাম। তো এরকম করে 3-4 দিন সময় মাঝখানে কাটলো। একদিন রাত্রবেলা দাদা বাড়িতে ছিল না এবং দাদা ঘরে যাওয়ার সময় ঘরের ভিতরে তালা মেরে রেখে গেছে আর কি। কোথায় গেছে আমি জানি না, তালা মেরে রেখে গেছে এবং আমাকে বলছে যে সাবধানে থাকিস। তো ওইদিনকে আমি ঘুমালাম আর কি। প্রায় 30 দিন পার হয়ে গেছে তখন আমি বাড়ি ছাড়া এবং এখানে ওনার সঙ্গে থাকি। উনি কোথায় যায় কি করে আমি জানি না, বা এই ঘরের ভিতর কি করে তাও আমি জানি না। তো সেদিন রাতে আমি শুয়ে আছি, আমি ঘুম আসছিল না আমার, গরমে প্রচণ্ড গরম ছিল আর ওইখানে তো কারেন্ট থাকতো না। তো আমি হারিকেনটা জ্বালালাম, জ্বালানোর পর ভাবলাম যে একটু তিলাওয়াত করি। তখন আসমানে জ্যোৎস্না ছিল একটু একটু। তো আমি কিছুক্ষণ পর আসমানের জ্যোৎস্না দেখে আমি হারিকেনটা নিভিয়ে দিলাম, যেহেতু এখানে লাগতেছে আর কি, তেল লাগবে। তো এখানে ডিজিটাল কোনো ব্যবস্থা ছিল না, সব অ্যানালগ ব্যবস্থা, হারিকেন টারিকেন এগুলো জ্বলতো। তো আমি তখন সেই হারিকেন বন্ধ করে আমি তখন আকাশের দিকে তাকিয়ে তিলাওয়াত করতে শুরু করলাম। বেশ খানিক্ষণ পর আমি শুনলাম যে আমার সেই ঘরের ভিতর সেই সুঘ্রাণটা ভরে গেছে আর কি, আর ওইখানে থেকে একটা গ্লাস আর কি নিচে পড়ে গেছে। আমি তখন তাকায় বললাম কে? তো আমি দেখলাম একটা ছায়ামূর্তির মতো কিছু একটা সেখানে দাঁড়ায় আছে এবং আমার দিকে তাকায় আছে, তার চোখগুলো সাদা জলজল করতেছে। তো ওইটা দেখে তখন আমি কিছু যে ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি তখন বললাম কি এখানে? আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। ঠিক সেই মুহূর্তে একটা জিন আমাকে বলে উঠলো যে তুমি ভয় পেও না, আমি একটা জিন, আমি একটা কামেলে জিন। তখন আমি একটু ভয় পেয়ে পিছনে সরে গেলাম, কারণ আমি জিন দেখার জন্য কত কি করেছি, কিন্তু এখানে একটা জিন এসে আমার দৌড়গোড়া এবং আমার পাশে দাঁড়িয়ে আছে। ছেলের জিনটা তখন আমাকে বলল যে তোমার নাম কি? আমি বললাম আমার নাম নূর শাহিন। সে তখন বলল আমার নাম হিদমা। আমি বললাম হিদমা আবার কেমন নাম? সে বলল হিদমা হচ্ছে জিনেদের নাম এবং আমি এখানে বন্দি অবস্থায় আছি। তখন আমি তাকে বললাম যে কি বলছো বন্দি অবস্থায়, মানে তোমাকে এখানে বন্দি কে করেছে? তখন সে জিনটা বলল যে আমি বাড়ির বাইরে কখনো যেতে পারি না, তুমি যেদিন থেকে এসেছো সেদিন থেকেই আমি তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি অনেকটা, কিন্তু তোমার সঙ্গে কথা বলতে পারিনি। তো আমি তখন বললাম তুমি কে, তুমি আমাকে দেখা দাও। সে তখন বলল আমি তোমাকে এখন দেখা দিতে পারবো না, আলো আসুক তারপর আমি তোমাকে দেখা দিব। তারপর আমি বললাম যে কিন্তু তুমি এরকমভাবে এখানে আটকে আছো কিসের জন্য, তুমি চলে যাও। তো হিদমা তখন বলল যে আমি এখান থেকে তো চলে যেতে পারি না, কারণ এখানে আমি মন্ত্রপুতভাবে আটকে আছি অনেক বছর ধরে, প্রায় 25 বছর ধরে এখানে আমি আটকা পড়ে আছি এবং এখানে আমি খুব খারাপ পরিস্থিতিতে আছি। ইনি আমাকে কোনোভাবে এখান থেকে যেতে দেন না, ওনার নিজের গোলাম বানিয়ে রেখেছেন। উনি আমাকে দিয়ে সমস্ত কিছু করান, রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু আমাকে দিয়ে করান এবং আমি নিজেই খাবার জোগাড় করি, নিজেই এখানে খাবার রান্না করি, উনি নিজে থেকে কিছু করেন না।
তখন আমি বুঝতে পারলাম যে ওই বৃদ্ধ লোকটি খাবার কোত্থেকে আসলে নিয়ে আসেন এবং গরম গরম খাবার 3 বেলা কিভাবে পেয়ে যায়। তো বৃদ্ধ লোকটির প্রতি আমার ক্ষোভ তো ছিলই, আর তারপরেও সে আমাকে উপকার করেছে, সে তারপর আমি রাগ দেখাতে পারছি না। তখন আমি তাকে বললাম যে তিনি আমাকে এখানে আশ্রয় দিয়েছেন, তিনি এমনটা করতে পারেন না, নিশ্চয়ই তোমার কোনো ভুল হচ্ছে। ঠিক সেই মুহূর্তে সেখানে আমি আরেকটা নারী কণ্ঠ শুনতে পাই এবং এই নারী কণ্ঠটা আসার পরে সেখানে এক ধরনের বেলি ফুলের ঘ্রাণে ভরে ওঠে এবং তার পেছনে আরও 2টো বাচ্চা জিন ছিল। তারা বেশ বড় বলতে যুবক আর কি, আমার বয়সী হবে এবং আমার থেকে ছোট আছে। সেই জিনগুলো আসলো এবং সঙ্গে সঙ্গেই সেখানে বিদ্যুৎ চলে আসলো। বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গেই আমি ওই যে মেয়েটা এখানে দাঁড়িয়েছিল সেই মেয়েটার চেহারার দিকে নজর পড়লো এবং মেয়েটার সম্পূর্ণ চেহারা আমি দেখে ফেললাম। তখন মেয়েটা তখন বলে উঠলো, আমাদেরকে বাঁচান, আমরা সত্যি এখানে আটকা অবস্থায় পড়ে আছি। আমি বেশ কয়েকদিন এখানে এসে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আমি ভয়ে কিছু বলতে পারিনি। যদি ও আপনারও ক্ষতি করে আর আপনি যদি আমাদেরকে ক্ষতি করেন সেই জন্য। কিন্তু আপনাকে দেখে মনে হয়েছে আপনি বেশ ভালো একজন মানুষ এবং আপনি যেহেতু কোরআন তিলাওয়াত জানেন, তার মানে আপনি একজন হুজুর, তাই না? মেয়েটির কণ্ঠ এবং চেহারা দেখে সত্যি আমি পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ মেয়েটি ছিল অত্যাধিক রকম সুন্দরী এবং যুবতী মেয়ে, আমার বয়সী এবং খুব সুন্দরী মেয়ে। আমি তার দিকে তাকিয়ে আছি। মেয়েটির পরনে এক ধরনের সাদা জামা এবং তাকে দেখে সত্যি পরি মনে হচ্ছে। এর আগে আমার শুধু জিনেদের সঙ্গে গল্প করার এবং তাদের সঙ্গে মেলামেশার একটা ইচ্ছে ছিল, কিন্তু আমি যে কখনো পরীর দেখা পাবো সেটা ভাবতে পারিনি এবং এখানে এসে এরকম একটা জিনিসের দেখা পাবো সেটা আসলে আমি কল্পনা করতে পারিনি। সত্যি কথা বলতে এই জিনগুলো আসলে এখানে আটকা পড়েছে দেখে বোঝাই যাচ্ছে, কারণ এই বাড়ির ভিতরে ওই শয়তান বুড়ো বেটাটা এসে তাকে আটকে রেখেছে এবং তাকে এরকমভাবে আটকে রাখার কারণে তারা এখান থেকে যেতে পারছে না। তারা নাকি 25 বছর ধরে এখানে আটকার অবস্থায় রয়েছে এবং অনেক আগে নাকি এখানে আটকা অবস্থায় পড়েছিল। আমি তখন তাকে বললাম যে আমি তোমাদেরকে কিভাবে সাহায্য করতে পারি। সে তখন বলল, সাহায্য করতে পারো, ওই বৃদ্ধ লোকটি আমাদেরকে এখানে আটকে রেখেছে এবং এই বাড়িটা পুরোপুরি বন্ধ করা। এই বাড়ির বাইরে আমরা কখনো বের হতে পারবো না। এই বাড়ির চারপাশে 4টা কলসি পোতা আছে এবং তার ভিতরে কিছু মন্ত্রপুত জাদুময় জিনিস দেওয়া আছে। তুমি যদি সেই কলসিগুলোর মধ্যে থেকে একটা কলসি বের করতে পারো তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাব। আমি তখন বললাম যে কিন্তু সেগুলো আমি বের করব কিভাবে? সেগুলো বের করার জন্য তো উনি তখন বললেন, তুমি যাও সেখানে গিয়ে দেখো, কলসিগুলোর মধ্যে থেকে যে কোনো একটা কলসি তুমি উঠিয়ে ফেলো, উঠিয়ে সেগুলোকে ভেঙে ফেলো এবং কলসির ভিতর থেকে একটা তাবিজ থাকবে, সেই তাবিজটা তুমি নষ্ট করে ফেলবে। নষ্ট করা মাত্রই আমরা এখান থেকে ছাড়া পেয়ে যাব এবং 25 বছর ধরে আমরা এখানে আটকে আছি। আমি তখন বললাম, 25 বছর তো আমার নিজের বয়স না, তাহলে তোমরা? ও তখন বললো, আমরা জিনেরা অনেক বছর বাঁচি। তারপর আমি বললাম, আচ্ছা তোমাদেরকে এখানে আটক করেছিল কিভাবে বলো তো? তখন সেই জিনটি বলল, আজকে থেকে প্রায় 25 বছর আগে আমরা জঙ্গলের একটা রাস্তা ধরে এই সকলে যাচ্ছিলাম দল বেঁধে। আমরা আমাদের বাড়িতে ফিরছিলাম, ঠিক সেই মুহূর্তে ওই তান্ত্রিক আমাদেরকে মন্ত্র দিয়ে আটকে ফেলে। আমরা মানুষের পৃথিবীর খুব কাছাকাছি ছিলাম এবং সেই মুহূর্তে এই তান্ত্রিক আমাদেরকে মন্ত্র দিয়ে আটকে ফেলে এবং আমরা তখন থেকে এখানে আটকে আছি। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু আমাকে একটু সময় দাও, কালকে আমি বিষয়টা দেখব। যদি দেখি সেখানে কলসি পোতা আছে আর বৃদ্ধ লোকটি মানে আমার দাদা কখন কখন থাকেন সে বিষয়ে তো আমি জানি না, তবে তোমাদেরকে দেখে বেশ ভালোই মনে হচ্ছে। তোমরা কিছুদিন অপেক্ষা করো, আমি সমস্ত বিষয়গুলো আগে বুঝি, বোঝার পর তারপর না হয় তোমাদেরকে এখান থেকে উদ্ধার করবো, ঠিক আছে? তো এই জিনগুলো তখন রাজি হয়ে গেল, বললো আচ্ছা ঠিক আছে এবং বেশ খুশি হয়ে গেল। তারপর সেই ছেলে জিনটা এখান থেকে চলে গেল এবং মেয়ে জিনগুলোও চলে গেল। ওই সময় আমি তখন বসে রইলাম এবং দেখলাম দাদা আসছে সেখান থেকে। তো আমি তখন নিজের কক্ষে থেকে বের হয়ে বললাম, দাদা কোথায় গেছিলা? সে তখন বললো, গেছিলাম বাইরে, এখানে জিনগুলো আসছিল তাই না? একথা বলার পর আমি তখন বললাম, জিনগুলো কিসের জিন? দাদা তখন বললো, জিনগুলো কি তোর সঙ্গে কোনোভাবে কথা বলছে? আমি তখন বললাম না। আমি বললাম, কিসের জিন? সে তখন বললো, না কিছু না, তুই চুপচাপ এখানে বসে থাক আর তুই কিন্তু কোনো কিছুতে নজর দিবি না, ঠিক আছে? তো উনি সম্ভবত আমাকে বুঝতে দেয় নাই এবং মানে উল্টাপাল্টা কিছু কথা বলে ঘরের ভিতর চলে গেল। আমি যে জিন সম্পর্কে জানতে পারছি সেটা সম্পর্কে উনি আসলে জানে কিনা আমি জানি না। তো উনি ঘরের ভিতর গেল, যাওয়ার পর উনি তখন ঘরের ভিতর থেকে একটা চিৎকারের শব্দ আসলো এবং মনে হচ্ছিল উনার চিৎকারের শব্দ এবং উনি কাউকে শাসাচ্ছে এরকম একটা কথা। তো তখন আমি বুঝতে পারলাম যে তারা নিশ্চয়ই ওনাদেরকে ক্ষতি করছে, ওনাদেরকে মারধর করছে এরকমটা। তো এই বিষয়টা আমার খারাপ লাগতে শুরু করলো। তো এর পরের দিন থেকে ওই যে মেয়েটি ছিল, যে জিন মেয়েটি, উনি হচ্ছে কি আমার কাছে আসতে লাগলো। সন্ধ্যার দিকে আমি যখন ওখানে বসে থাকতাম, সন্ধ্যার দিকেও আমার কাছে আসতো, এসে আমাকে বলতো যে আপনার কণ্ঠ খুব সুন্দর এবং খুব সুন্দর করে আপনি তিলাওয়াত করেন, এই তিলাওয়াতটা আমার কাছে খুব ভালো লাগে, আপনার সঙ্গে এই তিলাওয়াত আমি অনেকদিন ধরে শুনছি এবং আপনি যখন এই তিলাওয়াত করেন
তখন আমি এখানে আসি। তখন আমি বললাম যে ও আচ্ছা, তাহলে তুমি ছিলে যে কিনা এদিক দিয়ে তিলাওয়াত শুনে দৌড় মারতে এদিক দিয়ে, তাই না? আমি কয়েকদিন তোমাকে দেখেছি। ও তখন বললো যে হ্যাঁ, আমার নাম জয়ী। আপনার নাম? আমি বললাম আমার নাম নূর শাহিন। সে বললো কি যে আপনি খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন এবং এটা আমার কাছে খুব ভালো লাগে। আপনার এই কোরআন তেলাওয়াত আমি সত্যি আমার ওই রুমের ভিতরে থাকতে দেয় না, আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আজকে একটু শোনাবেন আমাকে? আমার কাছে এটা খুব ভালো লাগছে। আমি তো বললাম জি আচ্ছা ঠিক আছে। তারপরে আমি কোনো লাইটটা বন্ধ করলাম। বন্ধ করার পর আমি বেশ খানিকক্ষণ তিলাওয়াত করলাম। সে তখন বললো মাশাআল্লাহ, খুব সুন্দর কণ্ঠ আমার, এবং আপনিও দেখতে খুব সুন্দর, আপনাকে আমার বেশ ভালো লাগে। আমি বললাম কি যে তুমি অনেক সুন্দর, এরকম সুন্দরী মেয়ে এর আগে আমি কখনো দেখিনি, খুব সুন্দর তুমি। সে তখন বলল আমরা জিনেরা এরকম সুন্দরী হই এবং আমাদের সকলের চেহারা এরকম, আমি তো এরকম এরকম, আমাদের জিনের জগতে আর অনেক মেয়ে আছে যারা কিনা এত পরিমাণ সুন্দর যে তুমি কল্পনা করতে পারবে না। তখন আমি বললাম আচ্ছা, তুমি বললে যে তোমরা 25 বছর ধরে এখানে আটকে আছো, তাহলে তোমরা ছোটবেলায় এখানে আটকে ছিলে? মেয়েটি তখন বললো না, ছোটবেলায় হবো কিসের জন্য, মানে একদিক দিয়ে বলতে গেলে ছোটবেলায় তখন আমার বয়স 35 বছর ছিল, আর 25 বছর ধরে আটকে আছি, তার মানে এখন আমার বয়স 60 বছর। আমি তখন তার কথা শুনে সত্যি চমকে গেলাম। বললাম কি বলছো, 60 বছর মানে? জিন মেয়েটি তখন বলল হ্যাঁ, আমার বয়স 60 বছর এবং আমরা অনেক বছর বাঁচি, তো এখন আমি পরিপূর্ণ যুবতী। যখন আমাকে নিয়ে আসা হয়েছিল তখন আমি এক প্রকার টিনেজার ছিলাম, মানে মধ্যবয়সী, ছোটবেলা থেকে ছোট থেকে একটু বড় আর কি বলা চলে। তো এই সময় ছিলাম, আমার সঙ্গে আমার যে ছোট ভাইরা আছে ওরা হচ্ছে গিয়ে ছোট ছিল তখন আর কি, তখন একটু মধ্যবয়সী হয়েছে, মানে একটু বয়ঃসন্ধিকালে এসেছে। তো আমি তখন বললাম যে আল্লাহ কি বলে তোমরা নাকি এত বছর বাঁচো। তখন আমি তাদেরকে সমস্ত ঘটনা শেয়ার করলাম যে ছোটবেলা থেকেই আমার উপর একটা জিনের আচর আছে, এটা আমার আম্মা বলতো। তখন সে জিন মেয়েটি বললো হ্যাঁ, তারপরে ছোটবেলা থেকেই জিনেদের আচর ছিল, এটা আমি দেখতে পাচ্ছি, তবে তুমি জিন কেন দেখতে চাও? তো আমি তখন তাকে সমস্ত ঘটনা খুলে বললাম যে এই কারণে আমি জিন দেখতে চাই এবং জিনদেরকে আমার খুব ভালো লাগে। তো সে তখন বললো জিনেরা কিন্তু ভালো হয় না, সকল জিনেরা কিন্তু খুব খারাপ হয় এবং তারা হচ্ছে গিয়ে তোমার মানুষের ক্ষতি করার চেষ্টা করে, মানুষকে নানানভাবে ক্ষতি করে, তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে কাজ করার ফেরত দিয়ে যায় না। তো আমি তখন বললাম তোমরা তো ভালো, তাহলে? ওই জিনমিটি তখন বলল আমরা তো ভালো বুঝতে পারছি, কিন্তু আমরা সত্যি কথা বলতে এখানে আটকে আছি, এই জন্য আমরা কতখানি ভালো জানি না, হয়তো এখানে আটকে আছি সেই জন্য। তাছাড়া আমরাও কিন্তু ভালো না, মানুষের কাছাকাছি আসি না, মানুষের কাছাকাছি। এই কথা বলতে আমি তখন বললাম যে মানুষ যদি তোমার ক্ষতি করে তাহলে তার ক্ষতি তো তুমি করবে অবশ্যই, যে তোমার সঙ্গে ভালো আচরণ করবে তার সঙ্গে তুমি ভালো আচরণ করবে, তাই না? এই কথা শুনে জিনমিটি তখন বললো হ্যাঁ, সত্যি কথাই তো বলেছ, বিষয়টা তো আসলে সেরকম, কিন্তু আমার কোনো কিন্তু না, তুমি আসলে খুব ভালো এবং তুমি কি আমার বন্ধু হবে? আমি তখন বললাম যে ঠিক আছে, আমরা দুজন তাহলে এখন থেকে বন্ধু। হ্যাঁ, ও তখন বললো আচ্ছা ঠিক আছে। এরপর থেকে প্রায় প্রত্যেক দিনই আমার কাছে আসতে শুরু করলো এবং এসে আমার সঙ্গে গল্প করতো আমার সঙ্গে, আমার জন্য মিষ্টি নিয়ে আসতো, এমনকি ও স্পেশালভাবে আমার জন্য রান্না করতো। ওকে দিয়ে তো আমার ওই দাদু রান্না করাতো আর কি, তো ওকে স্পেশালভাবে আমার জন্য নিয়ে আসতো রান্না করে, এবং এরকম করে প্রায় মাসখানেক সময় কেটে যায়। আমি বাড়ি ছেড়েছি প্রায় 2 মাস হয়েছে এবং এই জিনেদের সঙ্গে পরিচয় হয়েছে আমার প্রায় 1 মাসের বেশি। ওই যে বড় জিন ছেলেটা ছিল, সেই জিন ছেলেটা আমাকে বলতো ও হচ্ছে আমার বোন এবং এটা আমার ভাই বোন, এটা আমার সঙ্গে থাকে, গল্প করে। তো ও প্রত্যেকদিন এসে আমার সঙ্গে গল্প করতো এবং বলতো তুমি খুব ভালো, তোমার মতো যদি ওই লোকটা হতো, তুমি কি দেখেছো ওই জায়গাটা? তো আমি মূলত হচ্ছে ওই কলসির জায়গাটা কোথাও খুঁজে পাইনি, আমি কয়েকদিন খোঁজাখুঁজি করেছি। তবে কি বললাম যে দোস্ত আমি আসলে খুঁজে পাচ্ছি না, আমি খুঁজে পাবো কোথায়, তুই কি পর্যন্ত যেতে যে আমি দেখাইতে পারবি? আমি তখন ওকে তুই তুকারি করে বলতাম, কারণ ও আর আমি নাকি একই বয়সী ছিলাম। আমি তখন বলতাম যে দোস্ত চল আজকে আমি এবং তুই একসঙ্গে রাত্রে গিয়ে খুঁজি। ও তখন বললো যে না, আমি ওইখানে যেতে পারবো না, ওই পর্যন্ত গেলে আমার শরীর জ্বলে আর কি, আমি খুব কষ্ট পাই আর কি। তো তুই বৃদ্ধ লোকটাকে বুঝতে দিস না, তুই একদিন যে করে হোক কলসিটা তুই খুঁজে বের কর কোথায় রাখা। তো আমি তখন বললাম যে কলসি তো আমি খুঁজে পাচ্ছি না, আমি কিভাবে কি করব? তো ওই জিনটা তখন বললো যে ওইখানেই তো রাখার কথা। সত্যি আমি 4-5 দিন খোঁজাখুঁজি করছি, অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাইনি আমি, আসলে কোন পজিশনে রাখছে কোথায় রাখছে তা তো আমি জানি না। তো বলছে 4 কোণায় রাখা, আমি 4 কোণায় খুঁজছি। তো একদিন আমাদের ওই বাড়ির মাঝখানে কোণার দিকে একদম মাঝামাঝি এখানে, তো ওইখানে আমি একটা সিম গাছ লাগাবো, সামনে শীতকাল আসতেছে, সিম গাছ লাগাবো, সিম চারা কিনে নিয়ে আসছি আমি। তো ওই সিম গাছটা লাগানোর জন্য আমি সেখানে হচ্ছে গর্ত করবো। তো ঠিক সেই মুহূর্তে আমি যখন সাফলটা মারি, সেখানে মারার সঙ্গে সঙ্গেই ঠপাস করে ওঠে এবং সেটা একটা পিতলের কলসি ছিল। পিতলের কলসির ভিতরে তার মধ্যে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের কাগজপাতি দেওয়া এবং কাগজপাতির ভিতরে আমি একটা
তাবিজ দেখতে পেলাম। সেই তাবিজটা দেখার পর তখন আমি বুঝতে পারলাম যে আরে আল্লাহ, এটাই তো সেই তাবিজ, এটাই তো সেই কলসি। এতদিন ধরে আমি এই পাশে আশেপাশে সমস্ত জায়গায় খুঁজছি, কিন্তু কোথাও পাই নাই। কিন্তু এই তাবিজটা এখানে আমি তখন মনে মনে ভাবলাম যে যাক, ও খুশি হয়ে যাবে। তো ওই মুহূর্তে হচ্ছে গিয়ে আমার যে ছিল, ওই হুজুর দাদু ছিল, দাদু তখন আসলো। আসার পর বললো যে কিরে তুই এখানে খোঁজাখুঁজি করতেছিস কিসের জন্য? আমি তখন ওই জিনিসটাকে লুকায় ফেলছি আর কি। তো আমি তখন বললাম দাদু, যে সিম গাছ লাগাইছি, এখানে সিম গাছ করবো। ততক্ষণ আমি তাবিজটা সরাও এই সিম গাছটা লাগাই ফেলছি। তো দাদু তখন বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বেশি গর্ত করে খুঁজিস নি তো? আমি বললাম না, এই অল্প একটু গাছ খোঁজার জন্য যতটুকু লাগে আর কি। তো আমি দেখলাম যে সিম গাছ তো সেখানে লাগাইছি, দাদু কিছু বললো না আর কি। তো দাদু এমনিতে বেশ ভালো লোক ছিল, উনি আমাকে 2 মাস খাইয়েছেন, কোনো টাকা পয়সা নেননি, আমাকে এখানে রেখেছেন তার বাড়িতে। তো সেহেতু তার প্রতি আমার কোনো কমপ্লেন নেই। কিন্তু জিনগুলো বলেছে যে তাকে নাকি আটকে রেখেছিল। তো দাদুর কাছ থেকে শোনা উচিত যে কিসের জন্য আটকে রেখেছিল এবং কেন আটকে রেখেছিল। তো তখন আমি হচ্ছে কি ওই ঘরে চলে গেলাম। ঘরে যাওয়ার পর তাবিজটা তো তখন আমার কাছে, সন্ধ্যা হওয়ার অপেক্ষা। তো সন্ধ্যার দিকে আমি এবং হচ্ছে গিয়ে দাদু সেখানে বসে আছি, এবং বসে থাকার এক পর্যায়ে দাদা হচ্ছে তখন এখান থেকে বললো কি যে তুই থাক, সাবধানে থাকিস, আমি একটু বাইরে যাবো আর কি। তো আমি বললাম কোথায় যাবা? সে তখন বললো যে আমি একটু কাজ আছে, আমি 2 দিন ফিরবো না আর কি, তুই এখানে সবকিছু ঠিকঠাক মতো সামলে নিস। তাহলে আমি আচ্ছা ঠিক আছে দাদু, তুমি চিন্তা করো না। তো তারপর সে চলে গেল আর কি। তো দিন রাত্রেবেলা আমি হচ্ছে গিয়ে সেখানে বসে আছি, রাত তখন 9টার মতো হবে। তো জিনগুলো ঘর থেকে বের হইলো। তো বের হওয়ার পর ওরা ওই মেয়েটি, জিন ছেলেটি তখন আমাকে বললো যে তখন ধন্যবাদ, তুই আমাকে এখান থেকে উদ্ধার করছিস, এই কথা আমরা মনে রাখবো, এবং দেরি করছিস কিসের জন্য, সেই জন্য তোর শাস্তি আছে। তাই বললাম যে কি বলতেছিস এসব, তুই দেরি করছি মানে আমি খুঁজে পাই নাই বলে? ও তখন বললো তোর শাস্তি আছে। তাই বলে আমার গালে সজোরে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় মারার পর সেই ছোট জিনগুলো আমাকে ধরে আমার জামা কাপড় টানতে শুরু করলো। তো আসলে জিনগুলো ভালো ছিল নাকি বদ ছিল আমি জানতাম না। ওই দুষ্টু জিনগুলো তখন আমার জামা টেনে ছিঁড়ে ফেললো, এবং ওই বড় জিনটা আমাকে থাপ্পড় মারলো 2 দিনটা মেরে, বললো যদি দেরি করছিস এই জন্য তোর শাস্তি আছে। তাই বলে সে ওইখান থেকে উড়াল দিয়ে চলে গেল এবং আমার চোখের পলক থেকে গায়েব হয়ে গেল। তো মেয়ে জিনটাকে আমি দেখতে পাই নাই, মেয়ে জিনটা তখন গেছে কিনা যাই নাই তাও আমি জানি না। তো মেয়ে জিনটাকে আমি ওই দিনকের পর থেকে আর দেখতে পাই নাই। তো 2 দিন পার হয়ে গেল। এই 2 দিনের মধ্যে হচ্ছে কি আমি ভীষণ ভয়ে ছিলাম, কারণ ওই জিনটা আমাকে যাওয়ার সময় বলে গিয়েছে যে তোর শাস্তি আছে, আমি দেরি করছি কিসের জন্য খোলার জন্য। তো 2 দিন পরে সেই বৃদ্ধ লোকটা আসে। তো আসার পর আমাকে তখন বলে যে জিনগুলো কোথায় এবং তাদেরকে তুই ছেড়ে দিছিস কিসের জন্য, কি করছিস সত্যি করে বল। তো তখন আমি ভয়ে সমস্ত কথা বলে দিই যে এরকম জিনগুলো আমার সঙ্গে কথা বলতো, ওই জিন মেয়েটা সকলে আমার সঙ্গে কথা বলতো। তো জিন মেয়েটার সঙ্গে কথা বলতে বলতে আমি এক প্রকার তার মায়ায় পড়ে গেছি কয়েকদিনে, এবং তার প্রতি কোনো রকম মায়া ভাব মহব্বত এগুলো চলে আসছে। তো আমি শুরুতে না করতাম যে না আমি এগুলো করতে পারবো না, দাদু না করবে, মারবে আমাকে ধরে, এবং এগুলো আমি তাকে বলতাম। কিন্তু ওই জিন মেয়েটা এমন ছলনা করেছে আমার সঙ্গে, এমন মায়া করেছে, সেটা আমি দাদুর কথা শোনার পরে বুঝতে পারলাম যে আসলে জিন মেয়েটা সুন্দর আছে বটে, বেশ ভালো আছে বটে, আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে শুধুমাত্র এখান থেকে ছাড়া পাওয়ার জন্য আর কি। তো দাদু আমাকে তখন বলল যে এই জিনগুলো খুবই বদ জিন এবং খুবই খারাপ এবং দুষ্ট জিন। জিনগুলোকে আমি আটকে রেখেছি 25 বছর ধরে, ঠিক আছে, কিন্তু কিসের জন্য আটকে রেখেছি সেটা শুনবি না? জিনগুলো হচ্ছে কি এর আগে মানুষের ক্ষতি করে বেড়াতো এবং বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের জানমাল নানান ধরনের জিনিস ক্ষতি করতো। তো আমি আমাদের এই গাজীপুরের পাশেই একটা গ্রাম ছিল, সেই গ্রামে সেখানে যাই এবং সেই গ্রামের এক পরিবারকে একদম পুরো নিঃস্ব করে অবস্থা ছেড়ে দিয়েছিল, এরকম একটা অবস্থা ছিল। তো সেই জিনগুলো এই পরিমাণ বদ ছিল এবং খারাপ ছিল যে ওদের পুরো পরিবারকে একদম পুরো ধ্বংস করে ফেলে এবং ওদের পরিবার একটা মেয়েকে মেরে ফেলে আর কি। তো তারপর থেকে ওই জিনগুলোর প্রতি আমি খেপা ছিলাম এবং তাদেরকে আমি ধরি। জিন টিন নিয়ে এগুলো নিয়ে আমার চলাচলগুলো নিয়ে আমার বসবাস, এবং এই বাড়িতে আমি অনেক জিন পালি। তো ওই জিনগুলো ছিল হচ্ছে সব থেকে খারাপ এবং দুষ্ট জিন। তো যে পালিত জিনগুলো ছিল সেই পালিত জিনগুলো থেকে আমি ছেড়ে দিতাম আর কি, ছেড়ে দিতাম, ওরা মাঝে মধ্যে আমার কাছে আসতো, এখানে বন্দি করে রাখতাম না। কিন্তু শুধুমাত্র এই একদল জিনকে আমি বন্ধ করে রেখেছিলাম, কারণ ওরা খুব দুষ্টি এবং ফাজিল ছিল, এবং এখান থেকে বের হওয়া মাত্রই ওরা তোরও ক্ষতি করবে। তুই যে কাজটা করেছিস সেটা ভালো কাজ করিস নাই, তুই এখন এখান থেকে চলে যা, তুই বাড়িতে চলে যা। এটা তুই কেন করছিস আমি জানি না, তোকে এখানে আমি রাখতে পারবো না, কারণ তুই আমার ক্ষতি করছিস। তো আমি তখন দাদুকে বললাম দাদু না এরকমটা করো না, আসলে আমার ভুল হয়ে গেছে। তো তখন আমার মেয়ে জিনটার প্রতি খুব জিদ হইতে শুরু করলো যে ওইরকমটা কেন করলো আমার সঙ্গে, ওইরকম বাজে কাজটা কেন করলো, এবং আমাকে এরকম ছলনা দিয়ে। সত্যি কথা ওকে আমি ততদিনে পছন্দ করে ফেলেছিলাম, ওকে আমি ভালোবাসতাম, এবং এটা আমি মনের মধ্যেও চলে যাওয়ার পর বুঝতে পারি যে ওকে আমি কেন পছন্দ করতাম এতটা। তারপর আমি হচ্ছে গিয়ে
ওইখান থেকে আমাকে তো ওই দাদু বের করে দেয়। এখন আমার বাড়িতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। প্রায় 2 মাস পার হয়ে গেছে। তো আমি বাসা থেকে ওইখান থেকে বের হয়ে আমি ট্রেনে উঠি। ট্রেনে ওঠার পর আমাদের যে শেরপুরের যে ট্রেন ছিল সেই ট্রেনে উঠে আমি যাওয়ার জন্য বাড়িতে প্রস্তুত হই। তো ট্রেনে বসেছিলাম। ট্রেনে আমার বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তবে আমাদের শেরপুর শহরে গিয়ে প্রথম 2 দিন আমার এক বন্ধু ছিল, সেই সেখানে বন্ধুর বাড়িতে থাকি। তো ওই বন্ধুর বাড়িতে আমি আগেও গেছি। তো এই জন্য ওই বন্ধুর বাড়িতে যাওয়ার পর আমি সেখানে গিয়ে থাকি 2 দিন। তো থাকার পর বন্ধু আমাকে বলে, তুই বাড়িতে ফিরে যা। তোর বাড়িতে অনেক অনেক কান্নাকাটি করছে তোর আব্বা আম্মা, এবং আমার কাছে এসে অনেক খোঁজাখুঁজি করছে, 2 মাস তুই গায়েব ছিলি, কোথায় ছিলি। তো আমি তখন বললাম যে বাড়িতে গেলে আমার আব্বা আম্মা কি মনে করবে, আমাকে মারধর করবে, হ্যান ত্যান। তো এরকম করে কিছু মনে করতাম। তো তখন ভাবতাম যে না, আমার বাড়িতে ফিরে যাওয়া উচিত। তো আমি বাড়িতে ফিরে যাই। ফিরে যাওয়ার পর আমার আব্বা আম্মা আমাকে দেখে প্রচণ্ড পরিমাণ কান্নাকাটি করে, বলে যে কই গেছিলি, তোকে মারবো না, মাদ্রাসা থেকে তোর হুজুররা তোকে খুঁজে বেড়াইছে, অনেক তারা অনেক টাইনি করছে। তো এক পর্যায়ে আমি তখন ওই বিষয় সম্পর্কে আসলে আমার আব্বা আম্মা আমাকে ওই বিষয় সম্পর্কে ভুলে যায়, যে অপরাধ করে আমি এখান থেকে পালাইছিলাম, সেই জিনিসগুলো ভুলে যায়। তাই আমি মাদ্রাসা আবার জয়েন করি। তো জয়েন করার এক পর্যায়ে আমার তো সেই পরি মেয়েটাকে খুব ভালো লাগতো, তাকে বেশ পছন্দ করতাম। আর যে জিন বন্ধু সে যে আমার সঙ্গে ছিল, সেই জিন বন্ধুটা আমাকে তো এক প্রকার ধোঁকা দিছে, এরকম একটা আমার কাছে মনে হচ্ছিল। কারণ সে আমার সঙ্গে এরকমটা করেছে, এরকমটা না করলেও পারতো, এবং বলছে যে যা তোর শাস্তি আছে। তো ওইটা ভেবে আমি খুব ভয় পেতাম। তো এরকম করে মাঝখানে প্রায় বছরখানেক সময় কেটে যায়। আমি প্রায় সেই জুইয়ের কথা ভুলে গিয়েছিলাম, পরিটার কথা। তো একদিন রাত্রেবেলা আমি আমাদের বাড়ি থেকে মাদ্রাসায় ফিরছি। আমাদের বাড়ি থেকে মাদ্রাসাটা খুব বেশি দূরে ছিল না। রাত্রেবেলা আমি বাড়িতে এসেছিলাম। তো আমার একটা সাইকেল ছিল, সেই সাইকেলটা করে আমি মাদ্রাসার দিকে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে হঠাৎ করে আচমকা আমি একটা সুঘ্রাণ আমার নাকে পাই, এবং সেটা প্রচণ্ড পরিমাণ পরিচিত সুঘ্রাণ ছিল। তো আমি তখন সেখানে দাঁড়াই আর কি, সাইকেল নিয়ে দাঁড়িয়ে আমি আশেপাশে খুঁজতে থাকি। তো তখন আমি আসলে কাউকে দেখতে পাই না। তো ঠিক সেই মুহূর্তে আমি দেখি আমার সাইকেলের পেছনের ক্যারিয়ারে কেউ একজন বসে আছে, সাইকেলটা অনেক ভারী হয়ে গেছে। তো আমি তখন আচমকা দাঁড়ায় পড়ি। দাঁড়ায় পেছন দিকে তাকায় দেখি কোনো একটা ছায়া আমার সাইকেলের পেছনে বসে আছে। তো তখন আমি সাইকেল থেকে নামি, এবং নামার পর তখন আমি ওইদিকে তাকায় দেখি কি যে জুই সেখানে দাঁড়ায় আছে। এবং আমি তখন তাকে বলি, জুই তুমি এখানে কেন এসেছো? তুমি তো আমাকে ধোঁকা দিয়েছো। সে তখন বললো, ধোঁকা দেয়নি, স্বাধীনতা সবাই পেতে চায়, এবং সবারই স্বাধীনতা পাওয়ার ইচ্ছা আছে, অবশ্যই দরকার আছে। তুমি জানো, আমার ভাই তোমাকে বলে গিয়েছিল না তোমার শাস্তি পাওয়ার দরকার আছে, তোমাকে শাস্তি দিবে সে। কিন্তু তুমি ওই বাড়ি থেকে বের হয়ে আসার পর থেকেও তোমাকে কেন শাস্তি দেয় না জানো? কারণ আমি ছিলাম, সেই জন্য শাস্তি দেয় নাই। এবং ওইখান থেকে সেদিনকে আসার পর কি হয়েছিল আমি তোমাকে বলি। সেদিনকে আসার পর আমার ভাই আমাকে বলেছিল যে ওকে আমি ছাড়বো না। ও প্রায় 1 মাস আমাদেরকে অপেক্ষা করিয়েছে, এবং ও তোমার ক্ষতি করার জন্য তোমার ওইখান থেকে বের হওয়ার অপেক্ষা ছিল। তুমি যখন বের হলা, সেদিনকে স্টেশনে আসলা, সেদিনকে রাত্রে তোমাকে ক্ষতি করার জন্য আমার ভাই দলবল নিয়ে তোমার কাছে গিয়েছিল, কিন্তু আমি বাধা দিয়েছিলাম। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসতাম, আমি তোমাকে পছন্দ করতাম। এবং আমার ভাই তোমাকে বলেছে যে ওকে শুধুমাত্র তোর জন্য আমি ছেড়ে দিলাম। আর সত্যি কথা বলতেও আমাদেরকে উপকার করেছে, কিন্তু দেরি করে করেছে। আসলে স্বাধীনতা সবাই চায়। আমরা মানি যে আমরা খারাপ গোত্রের জিন ছিলাম এবং মানুষদের ক্ষতি করে বেড়াতাম, কিন্তু তোমার সঙ্গে মেলামেশা করার পর থেকে সত্যি এই বিষয়টা আমি উপলব্ধি করতে পারি যে আসলে মানুষের ক্ষতি করা উচিত না, আর অপ্রয়োজনীয় তো একদমই না। যদি মানুষ তোমার ক্ষতি করে তাহলে তুমি মানুষের ক্ষতি করবা। যেমন ওই বৃদ্ধ লোকটার যদি আমরা কোনো ক্ষতি করতে পারতাম তাহলে হয়তো আমার শান্তি লাগতো, কিন্তু বৃদ্ধ লোকটা অনেক শক্তিশালী, তার ক্ষতি আমরা কখনো করতে পারবো না, এবং তাকে আমরা কখনো ধরা দেবেও না। তারপর থেকে আমার ভাই আমাকে বলে আমি যেন আর মানুষের জগতে না যাই, এবং আমার ভাই তখন নিজের মতো করে চলাফেরা করতে শুরু করে, এবং আমার আব্বা মা আমাদেরকে দেখে বেশ খুশি হয়। কিন্তু আমি ওই কাবিলা থেকে আর বের হতে পারিনি। অনেক চেষ্টা করেছি বের হওয়ার, কিন্তু আজকে সুযোগ পেয়েছি, কারণ আমার ভাই আমাদের কাবিলা ছেড়ে চলে গিয়েছে, এবং সে অন্য কোথাও গিয়ে বসবাস করছে, এবং আমি এখন ফ্রি সম্পূর্ণভাবে। তো আমি তোমার কাছে আসতে পেরেছি। সত্যি কথা বলতে নুরামিন, আমি সত্যি তোমাকে খুব বেশি ভালোবাসি, এবং সেই সময় থেকে আমি বুঝতে পারতাম, কিন্তু আমি আসলে তোমার কাছে আসতে পারতাম না। সেই সময়টা আসলে আমার ভাইয়ের কারণে আমি কোনো কিছু করতে পারিনি। তো আমি তখন বললাম যে ওকে আমি এত পরিমাণ হেল্প করলাম, এত পরিমাণ সাহায্য করলাম, ওরা আমাকে ধোঁকা দিল, আমি কে সাহায্য করছি, সেই সুবাদে অন্তত পক্ষে আমাকে আমার সঙ্গে ভালো বন্ধুত্ব সুলভ আচরণ করতে পারতো। তখন জুই বলল যে আমার ভাই এরকমই, ও একটু মেজাজ খারাপ প্রকৃতির, এবং ওই কাউকে সহ্য করতে পারে না, বিশেষ করে মানুষকে। কারণ ওই বৃদ্ধকে 25 বছর আটকে রেখেছে, এবং কোনো সময় যদি সুযোগ পাই ওই বৃদ্ধর পর সে শোধ নিয়ে নিবে আর কি। আর এরপর থেকে হয়তো কোনো মানুষের ক্ষতি করে বেড়াচ্ছে, এই সমস্ত কিছুই করে বেড়াইও। এই জন্য ওকে আমার একদমই পছন্দ না। তো ওর সঙ্গে থেকে থেকে আমি এগুলো শিখেছিলাম, কিন্তু তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই আমি এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আসলে বুঝতে পারি যে মানুষের ক্ষতি করা আসলে ঠিক না। আমি তোমাকে খুব ভালোবাসি। তারপর সে আমার কাছে কাছে এসে আমাকে জড়িয়ে ধরে আমাকে চুমু খায়, বলে কি যে সত্যি নূর শাহীন, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি,
এবং এখন থেকে আমি তোকে কখনো ছেড়ে যাবো না। তবে তখন কান্না করে ফেলি, বলে কি যে তুমি জানো তোমাকে আমি কত বেশি মিস করেছি এবং কত বেশি তোমাকে ছাড়া আমি থাকতে পারি, কোনোভাবে থাকা সম্ভব না তোমাকে ছাড়া। আমি তোমার প্রতি প্রচণ্ড পরিমাণ দুর্বল এবং তোমাকে খুব ভালোবাসি আমি। তো তারপর ওই জিন মেয়েটি আমাকে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি এবং এখন থেকে আমি তোমার সঙ্গে থাকবো। তারপর আমাদের প্রেমের সম্পর্ক শুরু হয় এবং আমি ওর সঙ্গে প্রেম করতে শুরু করি। তো মাদ্রাসায় থাকাকালীন সময়ে আমার তো জিন দেখার খুব শখ ছিল। তো জিন দেখার শখ তখন আমার মিটে যায় আর কি। জিনের যে খারাপ হয় সে বিষয় সম্পর্কে আমি উপলব্ধি করতে পারি এবং জানতে পারি। আমার এই বন্ধু যে ছিল ওই বন্ধুটার সঙ্গে তো আমি কথা বলেছি, দেখেছি, শুনেছি, কিন্তু এই বন্ধুটা যে ভালো না সেটা আমি আমার ওই পরিপ্রেমিকা মানে ওর বোনের কাছ থেকে জানতে পারি আর কি। তো এরকম করে আমি প্রায় 2 বছর ওর সঙ্গে প্রেম করি এবং 2 বছর ও আমাকে নানানভাবে হেল্প করেছে। আমি সবসময় যেটা চাইতাম আর কি। তো ওই 2 বছরের মধ্যে আমি হাফিজ হয়ে উঠি, আমি সম্পূর্ণ কোরআন খতম করে ফেলি এবং নানান ধরনের মন্ত্রতন্ত্র ওর কাছ থেকে আমি শিখি, যে মন্ত্রগুলো আসলে জিনেদের বিরুদ্ধে করা যায় আর কি। তো এর মাঝখানে 2 বছর মাঝখানে সরকার প্রধানের আন্দোলন হয়। তো এই সরকার প্রধানের আন্দোলনে ওই যে বৃদ্ধ লোকটা ছিল দাদু, যার কাছে আমি থাকতাম, তো সেই দাদু হচ্ছে কি গুলিবিদ্ধ হয়ে পুলিশের গুলিতে মারা যায় আর কি। তো ওই মারা যায় কীভাবে এটা আমি জানতে পারি, ওই আমার যে পরিপ্রেমিকা ছিল ও তখন আমাকে বলে যে এরকমভাবে উনি মারা গেছে। তো আমার ভাই অনেক খুশি আর কি উনি মারা যাওয়াতে আর কি। তো আমার ভাই এরকমভাবে ফিরে আসছে পার, তো আমার ভাই এখন আমাকে কিছু বলে না এবং আমি যে কোথায় কী করি সেটাও কিছু বলে না আমাকে। তখন উনি বেশ খুশি হয়েছে। তো দাদুকে দেখতে যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার পরিপ্রেমিকা আমাকে তার কাছে নিয়ে যায়নি, বলে কিছু ওর কাছে আমি যাবো না এবং তোমাকেও নিয়ে যাবো না, যেহেতু তুমি ওনাকে ও তোমার সাহায্য করছে কিন্তু ও আমাদের ক্ষতি করছে, সেহেতু তোমাকে ওখানে আমি নিয়ে যাবো না। তো যাই এরকম করে ওর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয় এবং আমরা ভালো সময় কাটাতে থাকি। কিন্তু এক পর্যায়ে ওর ভাই যখন জানতে পারে যে আমরা একে অন্যকে ভালোবাসি এবং প্রেমের সম্পর্কে আছি, তখন ওর ভাই আমার ক্ষতি করার চেষ্টা করে, বলে কি যে তোকে ছাড়বো না। তো এক রাত্রেবেলা আমি মাদ্রাসা থেকে ফিরছিলাম, তো ওইখান থেকে আমি আবার মাওলানা পড়ার জন্য অন্য একটা মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। তো তখন তো আমি ওই মন্ত্রতন্ত্র সমস্ত কিছু জানতাম। তো ওই জিনটা তখন আমার কাছে এসে আমাকে গলা ধরে উঁচু করে ফেলে এবং আমাকে মেরেই ফেলবে একটা অবস্থা। তো আমি তখন তাকে বললাম যে হিজাম তুই এটা কী করছিস, তোকে আমি কতখানি হেল্প করেছি আর তুই, সে তখন আমাকে বললো তোকে মেরেই ফেলবো, তুই আমার বোনের সঙ্গে এরকম সম্পর্ক করছিস, তুই তার সঙ্গে আবার একসাথে ঘুমাসো, একসঙ্গে থাকিস। তো বললাম যে তোর সমস্যা কোথায়, তোর বোন তো আমাকে ভালোবাসে। তো ওই সময়টাতে আমি বেশ ভালো মন্ত্রতন্ত্র জানতাম এবং তখন আমি একটা দোয়া পড়ে তার উপর ফু দিই। ফু দেওয়ার পর সে তখন ভয় পায় ওখানে এবং ভয় পেয়ে বলে কি যে এই মন্ত্র তুই কীভাবে শিখলি। তখন আমাকে আমি বললাম কি যে এটা আমি জানি এবং এটা আমাকে তোর বোন শিখিয়েছে এবং তোর বোন বলেছে যে তুই যদি আমার কাছে আসিস তাহলে তোর খবর আছে। এবং এরকম একটা কথা যখন হিজামকে বললাম ও তখন ভয় পেল আর কি। তো হিজাম এখনও মাঝে মধ্যে আমাকে নানানভাবে টর্চার করার চেষ্টা করে, আমাকে মানে আমাদের দুজনকে নানানভাবে ভয় দেখানোর চেষ্টা করে, ক্ষতি করার চেষ্টা করে সবসময়। তো পরিমেটার সঙ্গে এখনও আমি আছি এবং ও আমার সঙ্গে থাকে এবং আমি পড়াশোনা করছি এখনও, কিন্তু আমার আশেপাশে সবসময় থাকে এবং আমাকে হেল্প করে। কিন্তু ওর ভাই যেটা ছিল, ওর ভাইরা আমার ক্ষতি করার চেষ্টা করে সবসময়। তো ওই জুই আর কি পরিমেটা আমাকে একটা তাবিজ দিয়েছে, যেটা আমি সবসময় পড়ে থাকি আমার সাথে এবং এখনও আমি আমাদের সঙ্গে আছে। এবং তবে ওই জিনটা আমাকে মাঝে মধ্যে ক্ষতি করার চেষ্টা করে। ও কিসের জন্য এরকম এবং কেন এরকম আমি জানি না, তবে জিন থেকে সকলে দূরে থাকবেন, কারণ জিনটা ভালো হয় না, জিনটা খারাপ প্রকৃতির হয় এবং এরা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু ভাগ্যক্রমে আমি পুরীটা পেয়েছি, যাকে কিনে আমি পরিবর্তন করে ফেলতে পেরেছি। তো এই ছিল হচ্ছে আমার ঘটনা। আশা করি ঘটনাটা আপনার কাছে ভালো লেগেছে। ঘটনাটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন। এতক্ষণ কন্টেন্ট আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম।